সেটা প্র্যাকটিক্যালি খুব কাজে লাগবে। ধরেন একটা অ্যাপার্টমেন্ট করবেন, অ্যাপার্টমেন্টের জন্য কয়টা গাড়ি রাখবেন, গাড়ির জায়গা রাখবেন, সেটা কিভাবে ডিসাইড করে এগুলি দেখাবো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আমি তো এখন কোনো কথা বলছি না, এখন শোনা যায়? জি স্যার। আমি তো এতক্ষণ কোনো কথাই বলছিলাম। শুরু করি তাইলে? জি স্যার। করব? জি স্যার, শুরু করতে পারেন। ওকে। আজকে আমাদের টপিক হলো পার্কিং ক্যারেক্টারিস্টিক অ্যানালাইসিস। পার্কিং ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস, যেটা আপনাদের আগে একটু বলে নি। আজকে একদম প্র্যাকটিক্যাল একটা পড়াবো। আহ, এখন যদি আপনারা বলেন যে পরীক্ষায় এখান থেকে কম দেওয়ার জন্য, আমি তা করতে পারি, কিন্তু আমি এটা শেখাচ্ছি ভবিষ্যতে যেন আপনারা প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম ফেস না করেন এই পার্কিং এর ব্যাপারে। তো উম, এখান থেকে পরীক্ষায় অনেক সময় যেহেতু এখানের অনেক ক্লামজি অনেক বড় প্রশ্ন চলে আসে, সেই জন্য আমরা দিই না, কিন্তু তারপরেও ছোট ছোট কোশ্চেন করা যেতে পারে। ওকে, প্রথম আসেন কিছু টার্মের সাথে প্রথম পরিচিত করি। পার্কিং অ্যাকুমুলেশন শব্দটা, পার্কিং অ্যাকুমুলেশনটা কি জিনিস আগে আমি বইয়ের সংজ্ঞা বলি, তারপর আপনাদেরকে বুঝিয়ে বলবো। Parking accumulation is the number of the vehicle park at any given instantaneous time. মানে একটা, যখন আপনি হঠাৎ করে নিচে পার্কিং স্থানে গেলেন, তখন যতটা গাড়ি দেখবেন সেটা হলো পার্কিং অ্যাকুমুলেশন। বুঝাইতে পারছে? ধরেন, স্যার আরেকবার রিপিট ধ- যদি করতেন। হ্যাঁ, পার্কিং অ্যাকুমুলেশন মানে আপনি হঠাৎ করে, আপনার অফিস আছে, অফিস থেকে নিচের তলায় পার্কিং যেখানে গাড়ি রাখে সেখানে গেলেন, তখন যতটা গাড়ি দেখবেন। বুঝছি স্যার। ওকে স্যার। ওকে, জি স্যার। তাহলে একটু দেখাই, বলি। এখানে আমি লিখে দিচ্ছি ফ্রম অ্যান ইন আউট সার্ভে। এটা ইন আউট সার্ভে কি জিনিস সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। টোটাল একটা অফিস মানে অ্যাপার্টমেন্টের নিচে 40টা গাড়ি রাখার জায়গা আছে ধরেন। তো প্রথম ঢুকে আপনি দেখলেন যে 25টা গাড়ি দেখতে পেলেন। তো তারপরে ওখানে 1 ঘন্টা দাঁড়ায়, হ্যাঁ, 1 ঘন্টা দাঁড়ায় থাকলেন। 1 ঘন্টাতে 50টা গাড়ি ইন করেছে, 39টা গাড়ি চলে গেছে। আপনি 5 মিনিট ইন্টারভালে গাড়ি কাউন্ট করলেন। তো গাড়ি কাউন্ট করে দেখলেন যে টোটাল 1 ঘন্টায় 5 মিনিট ইন্টারভাল পর পর গাড়ি কাউন্ট করেছেন। এরকম করে 1 ঘন্টা পরে দেখলেন 50টা গাড়ি ঢুকেছে, 39টা গাড়ি বাইরে হয়ে চলে গেছে। তো তাইলে পার্কিং অ্যাকুমুলেশন কত হবে? প্রথম ইনিশিয়ালি তো 25টা ছিল, তার 50টা গাড়ি ঢুকছে, 39টা গাড়ি বের হয়ে গেছে। তাইলে 1 ঘন্টায় 36টা গাড়ি হলো পার্কিং অ্যাকুমুলেশন ভ্যালু। আমি বুঝাইতে পারছি? 25, 50 মাইনাস 39 করলে 11, 25 আর 11 যোগ করলে 39টা। এখন কোন কোন গাড়ি বের হয়েছে ওইটা আপনার জানার দরকার নেই, আপনি শুধু এতটুকু জানলেই হবে যে কয়টা গাড়ি ওখানে আছে। 1 ঘন্টায় আমার আগে ছিল 25, আর নতুন 50টা গাড়ি ঢুকছিল, 39টা গাড়ি বের হয়ে গেছে, আরো 11টা যোগ হলো, মোট 36টা। আমি বুঝাইতে পারছি? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তারপরটা পিক পার্কিং স্যাচুরেশন।
পিক পার্কিং স্যাচুরেশন বইয়ের ভাষা হলো ইট ইজ দ্য রেশিও দ্য নাম্বার অফ দ্য ভেহিকল পার্ক অ্যাট পিক টাইম টু দ্য ক্যাপাসিটি অফ দ্য পার্কিং স্পেস। আমি 40টা পার্কিং স্পেস কয়টা ছিল কিছুক্ষণ আগে সার্ভেতে? 40টা পার্কিং স্পেস ছিল, কিন্তু আমার গাড়িটা 1 ঘন্টাতে কয়টা আছে? 36টা। তাহলে নাম্বার অফ দ্য ভেহিকল পার্ক এট দ্য পিক টাইম, মানে ওই 1 ঘন্টায় পিক টাইমে 36টা গাড়ি ছিল, কিন্তু জায়গা ছিল 40টা। তাহলে পার্কিং স্যাচুরেশনটা কত হলো? 36/40। ক্লিয়ার? জি স্যার। পার্কিং ভলিউম আর পার্কিং অ্যাকুমুলেশনের মধ্যে খুব একটা তফাৎ নাই। পার্কিং ভলিউম গিভ দ্য ভ্যালু অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য ভেহিকল পার্ক ফর এ গিভেন টাইম ডিউরেশন অফ দ্য পিরিয়ড সার্ভে। তাহলে 1 ঘন্টা সার্ভে করেছেন, পার্কিং ভলিউম হলো 36। ওকে, কিভাবে কিছুক্ষণ আগে দেখিয়েছি। ওকে, এবার আসেন পার্কিং লোড কাকে বলে। পার্কিং লোড ইজ দ্য টোটাল এরিয়া আন্ডার দ্য অ্যাকুমুলেশন কার্ভ। অ্যাকুমুলেশন কার্ভের আন্ডারে টোটাল এরিয়া। ওকে, এটা একটু পরে অ্যাকুমুলেশন কার্ভ কিভাবে দেখাবো একটু পরে। তো একটু এটা মনে রাখবেন যে পার্কিং লোড হলো টোটাল এরিয়া আন্ডার দা অ্যাকুমুলেশন কার্ভ। এটা কি করে? এটা করে হচ্ছে আপনার কয়টা গাড়ি ছিল 1 ঘন্টায়? 36টা। আপনি সার্ভে করেছেন কত? 1 ঘন্টা 60 মিনিট। 60 মিনিটে গাড়ি ছিল কত? 36টা। আর টাইম ইন্টারভাল কত? 5 মিনিট দিয়ে গুণ করবেন। তার মানে হলো যতটা গাড়ি পার্ক থাকবে তাকে টাইম ইন্টারভাল দিয়ে গুণ করে 5 মিনিট, আমি কিছুক্ষণ আগে বলেছি 5 মিনিট ইন্টারভালে নিয়েছেন। 5 মিনিট ডিভাইড বাই টোটাল সার্ভে আওয়ার। টোটাল সার্ভে আওয়ার কত? 60 মিনিট। এটা করলে 3 ভেহিকল পার আওয়ার হলো পার্কিং লোড। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। আর পার্কিং পিক পার্কিং রেশিও, ইট ইজ দ্য রেশিও দ্য নাম্বার অফ দ্য ভেহিকল এট দ্য পিক টাইম এন্ড অ্যাভারেজ নাম্বার অফ দ্য, এটা এগুলি কমন জিনিস। হ্যাঁ, average parking duration, it is the ratio obtained by dividing the parking load by the total parking volume. ওকে, পার্কিং লোড, আমার পার্কিং লোড কত ছিল? পার্কিং লোড বের করেছি 3 ভেহিকল পার আওয়ার। এই যে 3 ভেহিকল পার আওয়ার ডিভাইডেড বাই গাড়ি ছিল কয়টা, টোটাল পার্কিং ভলিউম কত ছিল? ভলিউম ছিল 36। তাইলে পার্কিং লোড ডিভাইড বাই পার্কিং ভলিউম 3 ডিভাইড বাই 36.08 হলো পার্কিং ডিউরেশন। অ্যাভারেজ পার্কিং ডিউরেশন মানে যদি আমি পার্কিং ডিউরেশন বলি তাইলে যতটা গাড়ি আছে সেটা বুঝাবে। আর যদি আমি বুঝাই অ্যাভারেজ পার্কিং তাইলে 3 ডিভাইড বাই 40, যতটা স্পেস অ্যাভেলেবেল। অ্যাকচুয়ালি স্পেস অ্যাভেলেবেল তো 40, কিন্তু আমার গাড়ি আছে 36টা 1 ঘন্টায়, কিন্তু আসলে জায়গা তো। তাইলে এটাকে বলা হবে কি? অ্যাভারেজ পার্কিং ডিউরেশন। সবগুলো। এবার আসেন আরেকটা শব্দ, পার্কিং টার্নওভার। ইট ইজ দ্য মেজার অফ অকুপাইং অফ পার্টিকুলার বে in a parking lot, which is obtained by dividing the number of the per vehicle for a given duration by the total number of the available parking bay. তাহলে পার্কিং টার্নওভার হলো যতটা গাড়ি পার করা আছে ডিভাইডেড বাই যতটা স্পেস আছে। এই যে দেখেন, আমি বইয়ের ভাষাটা লিখছি আর ম্যাথমেটিক্যাল লিখছি। টার্নওভার টোটাল নাম্বার অফ দ্য ভেহিকল ডিভাইডেড বাই সার্ভে পিরিয়ড এবং অ্যাভেলেবেল স্পেস করে 40। এই যে 36 ডিভাইড বাই 40.9 হলো পার্কিং টার্নওভার। এখন আসেন সার্ভে কিভাবে করে এগুলি একটু দেখায়। ধরেন একটা অ্যাপার্টমেন্ট আছে, নিচে অ্যাপার্টমেন্টের পার্কিং জায়গা আছে 12টা। কয়টা আছে?
12টা জায়গা আছে। বুঝতে পারলেন? হ্যালো। Yes, sir. জি স্যার। তো আমি 15 মিনিট পর পর সার্ভে করব। দেখলাম যে প্রথম বেতে কার নাম্বার 1456 আছে, প্রথম বেতে কার কার নাম্বার 813 আছে প্রথম বেতে পরের 15 মিনিট, মানে 16 মিনিট থেকে 30 মিনিট ওখানে থাকে। 30 থেকে 45 মিনিটে কোনো গাড়ি থাকে না বেতে, কিন্তু 45 থেকে 60টা ওখানে ছিল। তাইলে অ্যাকচুয়ালি এখানে টার্ন ওভার কত হবে বলেন দেখি? বে বে একটা বে একটা জায়গা কিন্তু একটা, কিন্তু গাড়ি ছিল 15 মিনিট পর পর। তো গাড়ি ছিল 3টা, কারণ 1456, 813, তারপরে 5678, তাহলে টার্ন ওভার হলো 3। কিন্তু বেতে টুতে দেখেন 145 নাম্বার গাড়ি প্রথম 15 মিনিট ছিল, তারপরে 15 মিনিটে ওই গাড়ি ছিল, তারপরে 15 মিনিটে ওই গাড়ি ছিল, তারপরে গাড়িতেও ওই গাড়ি ছিল। তাহলে টার্ন ওভার কিন্তু একটা, কোনো গাড়ি চেঞ্জ হয় নাই, বুঝছে? একই গাড়ি 1 ঘন্টা ধরে ওই জায়গায় ছিল। আমি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এটাকে টার্ন হলে তাইলে আমার ভাগ্য ভালো। এই দেখেন, স্যার, হ্যাঁ বলেন। স্যার, একই নাম্বারের গাড়ি যদি স্যার প্রথম 15 মিনিট থাকে, তারপরে আবার 15 মিনিট ওখান থেকে চলে গিয়ে আবার ওই গাড়ি 15 মিনিট পরে এসে ওইখানে stop করলে স্যার তখন টার্ন ওভার কত? একই বেতে হইলে, জি স্যার, একই বেতন স্যার। একই বেতে আবার ধরেন 15 মিনিট তাইলে ওইটা টার্ন ওভার, মানে ওইটাকে আবার একই গাড়ি ধরা হবে না। লাইসেন্স একই না। একটা থাকতে পারে, একই লাইসেন্স থাকতে পারে, কিন্তু ওইটাকে টার্ন ওভার 2 হয়ে যাবে। তো কারণ ওইটা একবার ফাঁকা হয়েছে, ইন হয়েছে, একবার আউট হয়েছে, তখন ওইটাকে আবার ধরা হবে আলাদাভাবে গাড়িতে। জি স্যার। ঠিক আছে, এটা একটু মনে রাখেন। কোশ্চেনটা ভালো, কোশ্চেনটা ভালো। আমি কারণ ওইটা তো স্পেস খালি হয়েছে, তো সেখানে তো অন্য গাড়িও ঢুকে যেতে পারতো। ওকে, জি স্যার। ধরেন এই যে এখন দেখেন, আমি পুরো ইয়া করে এরকম করলাম, তারপরে লাস্টে টার্ন ওভার লিখতে হয়। টার্ন ওভার, ওই যে প্রথমে 3টা গাড়ি ছিল 3, একই গাড়ি ছিল 1, এরকম করে টার্ন ওভারের নাম্বার অফ দ্য টার্ন ওভার কয়টা জোগাড় করছি। টার্ন ওভার এখানে গাড়ি দেখছি মোট হচ্ছে 27টা, টার্ন ওভার হলো 27টা। তাহলে এভারেজ টার্ন ওভার কত? এভারেজ টার্ন ওভার হবে 27টা গাড়ি, বে ছিল কয়টা? 12টা, জায়গা ছিল 12টা, তাহলে 27 আর 12 ভাগ করলে ওটা হলো এভারেজ টার্ন ওভার। টোটাল টার্ন ওভার হচ্ছে 27, কিন্তু মানে এভারেজ টার্ন ওভার শব্দটা হবে প্রথম, যেহেতু একটা বেতে কয়টা গাড়ি থাকে সেটা। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এবার আসেন পার্কিং ইন্ডেক্স। পার্কিং ইন্ডেক্স ইজ দ্য মেজার অফ ইফিসিয়েন্সি অফ দ্য পার্কিং স্পেস। এই যে আমরা একটা জায়গায় গাড়ি রাখার জায়গা করি, তো ওইটা একটু পারফেক্টলি ওইটার টাকা উঠে আসবে কিনা, টাকা উঠে আসবে কিনা, এগুলির জন্য পার্কিং ইন্ডেক্সটা আমরা ব্যবহার করে থাকি। ধরেন একটা ব্রিজ তৈরি করলাম, ওই ব্রিজে গাড়ি যদি না উঠে, তাইলে তো আমার ওই ব্রিজ তৈরি করার কোনো অর্থ হলো না। তো পার্কিং স্পেসটা অ্যাভেলেবিলিটি ইউজ হচ্ছে কিনা সেটা, যেমন আমরা এই যে অঙ্কটা করলাম, আমাদের 36 গাড়িটা পার আওয়ারে আছে, আর জায়গা ছিল 40 ইন্টু 100, 90% হলো পার্কিং ইন্ডেক্স। এখন পার্কিং ইন্ডেক্স যদি 100-র উপরে হয়ে যায়, তার মানে হলো আমার পার্কিং ক্যাপাসিটি ওভারকাম করে গেছে। পার্কিং ক্যাপাসিটি ওভারকাম করা হলে, পার্কিং ক্যাপাসিটি হলো ডিমান্ড, আর পার্কিং ইন্ডেক্স হলো ডিমান্ড বুঝায়। ডিমান্ড 100%-এর উপরে, তা আপনি
ওইখানে রাখতে দিয়েছেন, ক্যাপাসিটি করেছেন কম, চাইলে তো ওখানে গাড়ি রাস্তার উপরে রেখে ট্রাফিক জ্যাম তৈরি করবে। তো তখন ওটা প্রবলেমেটিক, ট্রাফিক জ্যাম তৈরি করে ফেলে। তো আমি যত জিনিসগুলি পড়িয়েছি এগুলিকে একদম সংজ্ঞা অনুসারে, এই যে দেখেন পার্কিং টার্ন ওভার মানে পার্কিং নাম্বার অফ দা বে অ্যাভেলেবেল, ওই বইয়ের ভাষাটা আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ভাষা। আপনারা বইয়ের ভাষাটাও শিখেন, ম্যাথমেটিক্যাল ভাষাটাও শিখেন। ম্যাথমেটিক্যাল ভাষা দিয়ে আপনি অঙ্ক করতে পারবেন, আপনি কিন্তু বইয়ের ভাষাটাও শেখা উচিত, ডেফিনিশন লিখতে দিলে ওটা শেখা উচিত। ওকে, এখানে লেখা আছে। এখন এবার আসেন একটা প্র্যাকটিক্যাল প্রবলেম করাই। ইন এ মার্কেট এরিয়া দ্য নাম্বার অফ দ্য ভেহিকল ইন দ্য 15-minute পিরিয়ড ওয়ার 86 ভেহিকল। 15 মিনিটে পিরিয়ডের মধ্যে 86 ভেহিকল আপনি ওখানে দেখতে পেয়েছেন 15 মিনিটের মধ্যেই। তো দা সার্ভে, আপনি এখন 6 ঘন্টা করে সার্ভে করলেন, তারপরে অ্যাভারেজ পার্কিং ডিউরেশন ওয়াজ 10 মিনিট পার ভেহিকল। ধরেন আপনি দেখলেন যে 10 মিনিট করে একটা ভেহিকল ওখানে থাকে, তাইলে আপনার পার্কিং স্পেস ফর মার্কেট, এই মার্কেটের জন্য কয়টা পার্কিং স্পেস দরকার সেটা কিভাবে বের করবেন? নং অফ দ্য ভেহিকল পার টাইম ইন্টারভাল কত? এই টাইম ইন্টারভালে 86টা ভেহিকল ছিল। অ্যাভারেজ পার্কিং ডিউরেশন কত? 10 মিনিট পার ভেহিকল, আর হলো ডিভাইড বাই সার্ভে টাইম 6 আওয়ার। এটা করলে দেখেন 143টা স্পেস দরকার। এই স্পেসটা না, সরি, 143টা ভেহিকল এখানে থাকবে আর কি। এখন আপনার ক্যাপাসিটিটা যদি এর থেকে 143 থেকে কম হয়ে যায় তখন ওটা প্রবলেমেটিক। তো তাইলে আমার ডিমান্ড কত? দিস ইজ দ্য স্টাডি আন্ডার দ্য ডিমান্ড অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য, আমার ডিমান্ড হয়েছে 143, ঠিক আছে? তো 143টা ডিমান্ড আছে। এখন এই ডিমান্ডটা যেন ক্যাপাসিটিকে ওভারকাম না করে, মানে যতটা আপনার পার্কিং স্পেস আছে সেটাকে যদি পার্কিং স্পেসকে ওভারকাম করে ফেলে তাইলে কি হবে? ট্রাফিক রাস্তায় রাখতে আপনি বাধ্য হবেন। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার হ্যাঁ বলেন। ওই যে পার্কিং স্পেস বলতে কি স্যার আমার হচ্ছে এতটুকু জায়গা লাগবে নাকি স্যার এতগুলো কার হচ্ছে আমার এখানে থাকতে পারবে? পার্কিং কোনটা? ও, যে পার্কিং স্পেস ফর মার্কেট। মার্কেট, জি স্যার, জি স্যার। এটার মানে হলো 143টা গাড়ি আপনার থাকা, মানে ডিমান্ড বুঝানো হয়। এটা হচ্ছে ডিমান্ড। ডিমান্ড মানে ধরেন মোটামুটি সার্ভে করে ধরেন আপনার, আমি একটা তাহলে আর একটু সহজ করে বলি। জি আপনার স্যার। ফ্যামিলিতে 6 জন মেম্বার আছে। 6 জন মেম্বার, কেউ এডুকেশনে লেখাপড়া করে, কেউ বিভিন্ন কাজ করে, তাহলে মোটামুটি খরচ কত হইতে পারে এটা গেস করলেন। তো খরচটা হলো 143। এখন আপনার আইডি 143 কম হয়ে যায় তাইলে তো প্রবলেমেটিক। আপনার বাসার ইনকাম যদি 143, আপনি 143, আমি ডিমান্ড ক্যালকুলেশন করছি। ডিমান্ড মানে আপনার বাসার বাজার আপনার করে 143 টাকা লাগে। এখন এটা হলো ডিমান্ড। তো আপনার ইনকাম যদি 143 টাকার চেয়েও কম হয় তাইলে কি হবে? আপনার লোন করতে হবে, মানে প্রবলেমেটিক। আর যদি এটার চেয়ে বেশি হয় তাহলে এটা তো আপনি যখন একটা অ্যাপার্টমেন্টের 143টা জায়গা লাগবে কিন্তু আপনি 120টা জায়গা দিয়েছেন, তাইলে কি হবে? বাকি 23টা গাড়ি বাইরে থাকবে, তাইলে তো প্রবলেমেটিক, রাস্তার ইফেক্টিভ উইথ কমে যাবে। তো 143টা ডিমান্ড ক্যালকুলেশন।
ডিমান্ড ক্যালকুলেশন কিভাবে করে? আমরা একটা সার্ভে করি যে ওই টাইপের একটা বিল্ডিং এ যত কয়টা গাড়ি, আরেকটা এরকম পুরাতন আরেকটা বিল্ডিং আছে এর ইয়াতে, ওখানে কয়টা গাড়ি গিয়েছিল 6 ঘন্টায়, এগুলি আমরা একটা গাড়ির অ্যাভারেজ টাইম ধরে নিলাম 10 মিনিট পার ভেহিকল থাকে। তো ওইভাবে আমরা সার্ভে করে এই এই কাজটা করি। বুঝাইতে পারছি? স্যার এটা হচ্ছে ডিমান্ড বের করা। লেখা আছে দিস ইজ দ্য স্টাডি আন্ডার ডিমান্ড বের করতে হয়। তো আমার কতটুক টাকার দরকার সেটা আমি ডিমান্ড না, স্যার বুঝাইতে পারছি? স্যার একটা মার্কেটের ডিমান্ড আছে, আর মার্কেট কতটুক ক্যাপাসিটি প্রোভাইড করতে পারে। যদি ডিমান্ড ক্যাপাসিটি কম প্রোভাইড করতে পারে, তাইলে তো গাড়ি রাস্তায় থেকে জ্যাম তৈরি করে দিবে। বুঝাইতে পারছে? স্যার ওকে, একটু মাথায় না ঢুকলে এটা দেখেন, করে দেখেন। আমি আরেকটু দেখাই। কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছিলাম অ্যাকুমুলেশন কার্ভ। দেখেন এখানে একটু বে আছে 3টা, 1 নাম্বার বে, 2 নাম্বার বে, 3 নাম্বার বে। তো 1 নাম্বার বেতে এই একটা গাড়ি আছে, এই গাড়িটা প্রথম 15 মিনিট ছিল, তারপরে আবার আরেকটা গাড়ি এখানে আছে। আর 2 নাম্বার বেতে একটা গাড়ি ছিল, 3 নাম্বার বেতে এখানে একটা গাড়ি ছিল, এখানে একটা গাড়ি ছিল। ওকে, তাইলে এটার মানে কি? এটার যদি আঁকি ছবি, তাইলে প্রথম 15 মিনিটস এর সময় যদি থেলে শুধু বে 1-এ একটা গাড়ি আছে, দেখেন একটা নাম্বার অফ দ্য ভেহিকল একটা। 30 মিনিটের সময় দেখেন এখানেও গাড়ি আছে, এখানেও গাড়ি আছে, তাহলে গাড়ি হলো 2টো। তারপরে 45 মিনিটের সময় শুধু এখানে গাড়ি আছে, গাড়ি হলো একটা। 60 মিনিটের সময় কোনো গাড়ি নাই বেতে, 3টা বেতে শূন্য। তারপরে আবার এখানে শুধু 2 নাম্বার বেতে একটা গাড়ি আছে। তারপরে এখানে এসে 90 মিনিটে এসে দেখি যে 1 নাম্বার এবং 2 নাম্বারের 2টো গাড়ি আছে। কিন্তু 105-এ এসে দেখি যে 3টা বেতেই গাড়ি আছে, তাইলে এটা সর্বোচ্চ পিক। তারপরে আবার 120-এ গেলাম, তখন একটা গাড়ি আছে। তাহলে এই কার্ভটাকে বলা হয়, এই নিচের কার্ভটাকে বলা হয় অ্যাকুমুলেশন কার্ভ। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এখানে বেও থাকবে সেই অনুসারে যতটা গাড়ি আছে। তাইলে তাইলে পার্কিং ভলিউম কত? এই চিত্র থেকে পার্কিং ভলিউম হলো টোটাল ভেহিকল। দেখলেন কয়টা ভেহিকল? 5টা ভেহিকল। বুঝাইতে পারছি? জি স্যার। পার্কিং লোড কত? প্রথম 15 মিনিটে 1, দ্বিতীয় 15 মিনিটে 2, 45 মিনিটে 1, 60 মিনিটে 0। অ্যাকুমুলেশন কার্ভ থেকে দেখেন এখানে 1, তারপরটায় 2, তারপরটায় 3, তারপরটা 1। আমি সার্ভে করেছি কয় মিনিট পর পর? 15 মিনিটস পর পর। 15 মিনিটস ডিভাইড বাই কত? 60 করলে কত আসে? 275 ভেহিকল পার আওয়ার। এই মিনিটকে 60 দিয়ে ভাগ করছি আওয়ার নেওয়ার জন্য। ঠিক আছে? জি স্যার। ওকে, অ্যাভারেজ পার্কিং ডিউরেশন। এখন দেখেন 2.75 ভেহিকল পার আওয়ার, আমার উপরে থাকে ভেহিকল পার আওয়ার, আর নিচে থাকে কত? 5টা গাড়ি ছিল, 5টা। তাহলে ভলিউম দিয়ে ভাগ করলাম, 275 ডিভাইড বাই 5 করে ভেহিকল কাটা গেল, আওয়ার থাকলো
এই আওয়ারে 60 দিয়ে গুণ করলে 33 মিনিট। ঠিক আছে। Yes, sir. টার্ন ওভার, টার্ন ওভার কি হলো? 5টা ভ্যাকেল ছিল 2 ঘন্টায়। নাম্বার অফ দ্য বে কয়টা? 3। দেখেন টার্ন ওভারের আমি এই সংজ্ঞাটাও লিখে দিয়েছি। ঠিক আছে, 5টা ভ্যাকেল ছিল 2 ঘন্টা সার্ভে করাতে, কিন্তু জায়গা স্পেস কয়টা? 3টা। তাইলে 0.83 ভ্যাকেল পার বে, এটা হলো টার্ন ওভার, অ্যাভারেজ টার্ন ওভার, নট, এটা হচ্ছে অ্যাভারেজ পার্কিং টার্ন ওভার, অ্যাভারেজ। কারণ ওই যে দেখেন তখন কি করেছিলাম, 12 দিয়ে ভাগ করেছিলাম, 12 দিয়ে ভাগ করেছি না, জি স্যার। 27টা গাড়ি বের করেছিলাম, 27টা টার্ন ওভার হয়েছে। এখানে টার্ন ওভার হয়েছে 5টা ভ্যাকেল কয় ঘন্টায়? 2 ঘন্টায়। আমি তো 1 ঘন্টায় নিয়ে আসবো, আর তখন 27টা গাড়ি হচ্ছে 1 ঘন্টায়। এখানে 5টা গাড়ি হয়েছে 2 ঘন্টায়। আর নিচে হচ্ছে নাম্বার অফ দ্য স্পেস, ওখানে 12 দিয়ে ভাগ করছি, এখানে 5 দিয়ে ভাগ করেছি। বুঝাইতে পারছি? তা এটা যদি একটু আবার আমরা কিছুক্ষণ আগে এখানে কি করেছিলাম, টার্ন ওভার, আমরা এখানে সার্ভে করছি কত? 0 থেকে 1 ঘন্টা সার্ভে করেছি, 1 ঘন্টায় 27টা ভ্যাকেল পাইছি। টার্ন ওভার কয়টা পাইছিলাম? 27টা 27টা। কেমনে 27টা পাইছি? টোটাল এই গুলো যে 3 আর 1 যোগ করেন, 1-এর সাথে 2 যোগ করেন, 2-এর সাথে 3 যোগ করেন, সব যোগ করলে 27 আসে। 27টা হলো সার্ভে করছি কয় ঘন্টা পার আওয়ার, এত ভ্যাকেল পার আওয়ার। জায়গা ছিল কয়টা? 12টা, 12 দিয়ে ভাগ করেছি এভারেজ টার্ন ওভার বের করার জন্য। আর উপরেরটা হলো টোটাল টার্ন ওভার 1 ঘন্টায়। টার্ন ওভার পার আওয়ার প্রকাশ করে। এখানেও সিমিলার ওয়েতে আমি কি করেছি, টার্ন ওভার কি হচ্ছে 5, এখানে কয়টা ভ্যাকেল? 1টা 2টো 3টা 4টা 5টা, 5টা ভ্যাকেল সার্ভে করেছি কত? 0 থেকে 120 মিনিট, 2 আওয়ার, 2 আওয়ার দিয়ে ভাগ করছি। নিচে জায়গা ছিল কয়টা? 1টা 2টো 3টা, স্পেস 3টা, 3 দিয়ে ভাগ করলাম। জি স্যার, এতটা বুঝতে পারছি। বুঝলেন? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। এখন আসেন পার্কিং ইন্ডেক্স, পিআই বের করা। পিআই কিছুক্ষণ আগে কি করেছিলাম, পিআই কিভাবে বের করেছিলাম? দেখেন, পার্কিং ইন্ডেক্স, average measure of how efficient a parking load divided by parking capacity into 100, এটা হলো পার্কিং ইন্ডেক্সের পার্কিং লোড ডিভাইডেড বাই পার্কিং ক্যাপাসিটি। এখানে দেখেন আমি কি করেছি, পার্কিং লোড কত বের করেছি? 2.75 ভেহিকল পার আওয়ার করেছি। জি স্যার। পার্কিং লোড ডিভাইডেড বাই কি বলছি? ক্যাপাসিটি। ক্যাপাসিটি এই যে পার্কিং অ্যাকুমুলেশন পার বে ইন্টু 100, সেটা করলেও হয় একই। এখন দেখেন পার্কিং লোড কত, পার্কিং লোড হচ্ছে 2.75 ভেহিকল পার আওয়ার। ঠিক আছে, বে কয়টা? বে কয়টা? 3টা। কয় আওয়ার সার্ভে করেছেন? 2 আওয়ার সার্ভে করেছেন। ক্লিয়ার? জি স্যার। এটা হলো পার্কিং ইন্ডেক্স। এটা 45.853 আসছে, এই যে 100 দিয়ে গুণ করে দিয়েছি। বে 3টা, কিন্তু আমি এখানে কি করেছি, ভেহিকল পার আওয়ার বের করেছি। আমি তো 2 ঘন্টা সার্ভে করেছি, 1 ঘন্টা না, 2 ঘন্টা সার্ভে করেছি। তো এই অঙ্কের ক্ষেত্রে সেই জন্য 2 দিয়ে ভাগ করেছি। ক্লিয়ার? জি স্যার।
আসেন এইবার একটু বলে নিই ফর এ রেজিস্ট্রেশন প্লট এরিয়া লেস দেন 300 স্কোয়ার মিটার 300 স্কোয়ার মিটার হলে শুধু কমিউনিটি পার্কিং স্পেস দরকার মানে গভর্নমেন্ট যেরকম সারতে বলেছে ফারটা মেনটেন করলে হবে কিন্তু যদি আপনার রেজিস্ট্রেশন প্লট 500 থেকে 1000 স্কোয়ার মিটার হয় তাহলে 1/4 প্লেস আপনি পার্কিং এর জন্য রিজার্ভ রাখতে হবে যদি রেজিডেন্সিয়াল এরিয়া হয় আর অফিসের জন্য হয় 70 স্কোয়ার মিটারের জন্য একটা স্পেস রাখতে হবে পার্কিং এরিয়া 70টা স্কোয়ার মিটারের জন্য একটা স্পেস রাখতে হবে পার্কিং এর জন্য এটা হচ্ছে নিয়ম আর 1 পার্কিং স্পেস ইজ এনাফ ফর 10 সিট আপনি যদি হোটেল তৈরি করেন 10 সিটের জন্য একটা পার্কিং স্পেস রাখতে হবে থিয়েটার সিনেমা হল সেটার জন্য 20 সিটের জন্য একটা পার্কিং স্পেস রাখতে হবে এগুলি কোড বলে দিয়েছে বোঝা গেল জি স্যার আর জি, স্যার। আমরা তো কি করি রাতে বেলা স্বপ্ন দেখি স্বপ্ন দেখা বলি যে ঠিক আছে এত বড় বাসা 5টা রাইখা দে শেষ এটা তো নিয়ম যা বলেছে আমি সেটা ফলো করলেই হয় আমাদের সিলেটে দেখেন কত খাবার দোকান আছে খাবার দোকানের 10 সিটের জন্য একটা পার্কিং স্পেস রাখে স্যার বলেন না রাখে কি আচ্ছা হ্যাঁ কয়েকটাতে রাখে আবার কয়েকটাতে রাখে না স্যার ম্যাক্সিমামই রাখে না এই যে আম্বরখানাতে পানসি রেস্তোরাঁ আছে স্পেস কই পানসি না পালকি পালকি স্যার আম্বরখানা পালকি তো ওখানে স্পেস কই ভাই আমার একটু দেখায়েন তো হ্যাঁ ঠিক তাহলে আছে স্যার এগুলো এগুলো স্যার তাহলে অনুমোদন দেয় কেন স্যার সিটি কর্পোরেশন থেকে এগুলো অনুমোদন দেয় কেন ইঞ্জিনিয়ারদের টাকার দরকার না ওকে এবার ঠিক আছে আর একটু পড়াই তারপরে আজকে এইবার দেখেন আমরা যে গাড়ি রাখার ডিজাইন করব সেই ডিজাইনের জন্য আহ, মানে যেহেতু আমাদের এনভায়রনমেন্ট ইন্ডিয়ার এনভায়রনমেন্টের মতো একই রকম তো আমরা ইন্ডিয়ানটাই ফলো করি আমরা প্যারালাল পার্কিং যদি করি মানে লম্বি প্যারালাল পার্কিং মানে যেই লাইন বরাবর প্যারালাল পার্কিং এর একটা সুবিধা হলো ইফেক্টিভ উইথ কম লাগে ওকে লম্বি গাড়ি রাখা তো এই দেখেন এখানে প্রত্যেকটা স্পেস ডিজাইন করবেন 5.9 মিটার তারপরটা 5.9 মিটার এরকম করে আর এদিকে ডিজাইন করবেন 2.5 মিটার ওকে চাইলে যেই লেন্থটা লাগবে নাম্বার অফ দ্য ভেহিকল ইন্টু 5.9 মিটার এই লেন্থটা আমার অকুপাই হবে যদি প্যারালালি রাখেন আর যদি 30 ডিগ্রিতে রাখেন 30 ডিগ্রিতে যদি গাড়ি রাখেন এরকম করে একটু ব্যাকা করবে 30 ডিগ্রিতে রাখেন তাইলে জায়গা লাগবে যে লেন্থটা লাগবে 0.58 প্লাস 5 n
এটা করে যতটুক আপনি এরকম জায়গা রাখতে পারবেন, যতটুক আপনার ওখানে বাসার সামনে জায়গা আছে, সেই লেন্থটা আগে ক্যালকুলেশন করবেন। সেখান থেকে এই পয়েন্ট এল সমান 0.58 প্লাস 5n দিয়ে কয়টা গাড়ি রাখতে পারবেন, নাম্বার অফ দ্য ভেহিকল, সেখান থেকে বের করে ফেলতে পারবেন। ওকে, জি স্যার। এখন যদি 45 ডিগ্রিতে রাখেন, তাইলে নিয়ম হয়েছে এল সমান 2.89 ইন্টু এন প্লাস 2.1 মিটার। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা তো এখন 60 যদি ডিগ্রির ক্ষেত্রে। না, ও সরি, এটা 60 ডিগ্রি, আর 48 ডিগ্রির ক্ষেত্রে 3.54 n ইন্টু প্লাস 1.77 মিটার। ক্লিয়ার? জি স্যার। একদম ডিজাইন পুরো করা আছে। এখন যেটা আপনি জায়গা পাবেন সেটা দিয়ে করবেন। রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলেরটা যদি রাখেন, মানে এটাতে সবচেয়ে খারাপ হলো এরকম লম্বা লম্বি যদি রাখেন গাড়ি, এটা রাখলে সবচেয়ে বেশি রাস্তার ইফেক্টিভ কমে যায়। তাইলে এল সমান 2.5n করলেই হয়ে যায়। কিন্তু এখানে সুবিধা হলো গাড়ি রাখা যায় বেশি, এখানে গাড়ি রাখা যায় বেশি। ওকে, জি স্যার। এগুলি বললাম অন স্ট্রেট। আর অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কি করবেন, দেখেন যে আলহামরা, তারপরে ব্লু ওয়াটার, দেখেন গাড়ি এন্টার করছে, এখান থেকে গাড়ি বের করে দিচ্ছে। তো গাড়িগুলি এইসব জায়গায় বেতে রাখবেন, এখান দিয়ে বেতে রাখবেন, এখান দিয়ে বেতে রাখবেন, এখান দিয়ে বেতে রাখবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। এটা হচ্ছে অফ স্টেজ, রাস্তার মধ্যে না, বিল্ডিং এর নিচের তলায় অ্যাপার্টমেন্টে। ইট ইজ বেটার পদ্ধতি। ওকে, আজকে এতটুকু থাকুক। আগে কোশ্চেন করেন, জি স্যার। কোশ্চেন করেন। একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু এটা একদম প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালি এটা খুব কাজে দেয়। এই সার্ভেটা জেনারেলি আমরা মুখে বলে দিই, কিন্তু আজকে আপনাদেরকে ইচ্ছা করে প্র্যাকটিক্যালি দেখালাম। কারণ হলো পারলে যখন বড় হয়ে ইঞ্জিনিয়ারিং লাইফে ঢুকবেন, পারলে কোনো অ্যাপার্টমেন্ট ডিজাইনে একদম এইভাবে সার্ভে করে তারপরে কাজ করেন। এই শীটটা তো দিয়ে দেব, একদম শীটটা নিয়ে যাবেন, নিয়ে ফিল আপ করবেন সেম টাইপের, তারপরে অ্যাপার্টমেন্ট ডিজাইনে ব্যবহার করবেন। ঠিক আছে? জি স্যার। স্যার হ্যাঁ, এখন বলেন। হচ্ছে কোনো একটা বাসা বাড়িতে হচ্ছে আমরা এই ডিজাইনটা করতে যাব, এখন স্যার ওইখানে সার্ভে হচ্ছে আমরা কিভাবে করবো? মনে করেন যে আমার 0 থেকে 20 মিনিট মাঝে কতগুলো কাজ যে ঢুকবে, এটা আমি কিভাবে বুঝবো স্যার? ওখানে তো বাসা বাড়ি তৈরি করা এখন লাগবে। শুনেন, এখন আপনি একটা এই যে আপনারা থিসিসও নিতে পারেন, এটা কেউ যদি 4th ইয়ারে থিসিস নেন নিতে পারেন। এখন যেই জিনিসে একটু বলি, এটা কিভাবে করবেন। এটা যদি অ্যাপার্টমেন্টটা তৈরি হয়ে যায়, তাইলে আপনার ইয়া থেকে, ইনস্টিটিউশন থেকে একটা লেটার নিয়ে যে আমি এখানের লিস্ট 1 ঘন্টার নিচে সার্ভে করতে পারবেন না, 1 ঘন্টা করতেই হবে। আর ব্লু ওয়াটার অথবা আলহামরা যেসব মার্কেট, সেখানে তো দাঁড়িয়ে থেকে এটা করতেই পারবেন। বুঝেন নাই? মার্কেট এরিয়াতে স্যার এগুলো ধরেন হচ্ছে আশেপাশে কোনো একটা মার্কেটে হচ্ছে আমরা এগুলো ডাটা নিতে পারি, বাট বাসা বাড়ির ক্ষেত্রে স্যার কি করবো? বাসা বাড়ি মানে অ্যাপার্টমেন্ট, স্যার অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ইনস্টিটিউশন থেকে চিঠি নিয়ে গেলে ওরা অ্যালাউ করবে, অ্যালাউ করলে আপনি সার্ভে করে তারপরে চলে আসলেন। কারণ আমাদের দেশে তো সিকিউরিটি প্রবলেম, তো সেই জন্য এইটা দেয় না। বাইরের দেশে তো এটা অ্যাভেলেবেল দেয়। আর ধরেন নতুন অ্যাপার্টমেন্টের জন্য করতে চান, যেখানে গাড়ি যায়ই নাই,
ধরেন একখানে একটা 12 তলা অ্যাপার্টমেন্ট হবে, ঠিক আছে? ওখানে এখনো কনস্ট্রাকশন, ওইখানে আপনাকে ইঞ্জিনিয়ার হিসাবে বললো কয়টা পার্কিং স্পেস রাখতে হবে। তাইলে কি করবেন? তাইলে কি করবেন, ওই ওইখানে পার ফ্লোর কত স্কোয়ার ফিট সেটা তো আপনি জানেন, জানবেন না? ওটা ডিজাইন থেকেই তো পেয়ে যাবেন পার স্কোয়ার ফিট কত। ধরেন 2400 স্কোয়ার ফিট করে হইলো পার ফ্লোর, ঠিক আছে? এরকম যে অ্যাপার্টমেন্টটা হয়ে সেখানে প্রথম সার্ভে করে ফেলবেন, যেটা অলরেডি আন্ডার অপারেশন, মানে যেখানে মানুষজন থাকে, কিন্তু ওটা 2400 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। সেই অ্যাপার্টমেন্টে সার্ভে করে মোটামুটি ওইটা ওখানে প্রয়োগ করতে পারবেন। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। অথবা আমরা আরেকটা করি, যদি পার ফ্লোরে দুটো করে অ্যাপার্টমেন্ট থাকে, ওর আমরা যে অ্যাপার্টমেন্টটা কনস্ট্রাকশন হচ্ছে সেটাও পার ফ্লোরে যদি দুটো অ্যাপার্টমেন্ট থাকে, দুটো ফ্ল্যাট থাকে, তো দুটো ফ্ল্যাট থাকলে আমরা ওই টাইপের অ্যাপার্টমেন্টেই চুজ করি। হয় স্কোয়ার ফিট দেখবেন যে কাছাকাছি আসে কিনা, অথবা ফ্ল্যাট দেখবেন আর ফ্লোরে কয়টা ফ্ল্যাট ফ্ল্যাট আছে। ওকে। জি স্যার। আর ইনস্টিটিউশন থেকে চিঠি গেলে সিলেটে দিবে এখন, নাইলে আপনি যদি এইরকম কাজ নেন বললেন, আমরা নিয়ে যাব। ঠিক আছে? থিসিস এই টাইপের করেন। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, যারা এখনো থিসিস নিয়েছেন, এখন বাইরের দেশে এবং বাংলাদেশেও ট্রান্সপোর্টেশনে স্কলারশিপ সবচেয়ে বেশি। বাংলাদেশে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এবং আমি কিছুদিন আগে বুয়েটে গিয়েছিলাম। বুয়েটে আমরা যখন ছাত্র ছিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড বয়রা সবাই ম্যাক্সিমাম স্ট্রাকচার নিত। আমি এবার অনেক স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার এখন কি অবস্থা, বললো যে 1 থেকে 5 10 পর্যন্ত সবাই শুধু ট্রান্সপোর্টেশন ছাড়া আর কোনো যেতে চাইতেছে না। তো ট্রান্সপোর্টেশনে অত টিচারই নাই বুয়েটে। তো এখন পুরাতন যারা চাকরি ছেড়ে চলে গেছে তাদেরকে ডাকতেছে, ভাই আসো আসো, ভাই এখন কিটা করতাম। স্যার আপনাকে কি মানে ক্যাম্পাসে সাস্টে গেলে কি পাওয়া যাবে স্যার, মানে আপনার অফিসে যদি যাই আর কি? হ্যাঁ, শনিবার, সরি, আপনি সোমবার আসেন, সোমবার বা সোমবার। মঙ্গলবার আসেন। সোমবার একটা মিটিং আছে, মঙ্গলবার আসেন। আচ্ছা স্যার, মানে আপনাকে কল দিয়ে আসবো আর কি আমার, যদি আমি হ্যাঁ হ্যাঁ, আমার এখন যেটা ইয়া হলো, মানে এই পিএইচডি স্টুডেন্ট আছে 3-4 জন, তো জি স্যার। এদেরকে টাইম দিতে হয়। এবং মানে এটাই আমার বেশি কষ্ট হয়ে যাচ্ছে, শরীর কুলাচ্ছে না। আহ, কিন্তু মানে একটা পিএইচডি স্টুডেন্টের পিছনে প্রচুর সময় দিতে হয়। আচ্ছা স্যার। আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত 3 জনকে দিয়েছি পিএইচডি, এখন 2 জন আছে, আরেকজন ঢুকবে ডিজাস্টার ম্যানেজমেন্টে। তো মানে এই পিএইচডি স্টুডেন্টের মাথার উপরে চাপ পড়ে, কারণ একদম নতুন কাজ করাইতে হয়। তো কারণ আচ্ছা। পিএইচডি টপিকসটা হইতে হবে একেবারে নিউ, নাইলে পিএইচডি দেওয়া যায় না। তো তখন ওর সাথে একদম ফ্লোরে বসে কাজ করতে হয়, এটাই ঝামেলা। ঠিক আছে। ওকে স্যার। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ, বলেন। আমার নেক্সট ক্লাস স্যার কবে লাগাচ্ছেন? দেখি, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, আর একটা ক্লাস দেব। আমার মনে হয় একটা ক্লাস বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা নিলে ওটা অফলাইনেই নেব।
জি স্যার। তাহলে কি হ্যাঁ স্যার আমাদের কোর্স শেষ হয়ে যাবে? হ্যাঁ, আর একটা ক্লাস নিলে ইনশাল্লাহ। একটা ক্লাস 1 ঘন্টা পুরা লাগবে না। আচ্ছা স্যার। ঠিক আছে, আপনারা ভয় পাইছেন না? ভয় না স্যার, ভয় দেখছিলাম পাইছেন? না স্যার। হ্যালো। না স্যার, ওইভাবে ভয় পাইনি আমরা। 3 ক্রেডিট ভাবছিলাম হয়তো আরো বেশি, কিন্তু আপনি অনেক স্যার বুঝাই আমাদের পড়াইছেন, তো তো বেশি ইয়ে লাগে নাই স্যার। ভয়, আমার তো মনে হয় যে এত হইলে পরীক্ষায় কেমনে মনে রাখবো। পরীক্ষা নিয়ে একটা একটা জিনিস বলে রাখি, 2টা জায়গায় কখনো আহ, আমি এটা একজনের বায়োগ্রাফি থেকে, আমাদের দেশে আহ, মানে ফাঁসি দিত যে জল্লাদ শাহজাহান, ওনার একটা বায়োগ্রাফি পড়েছিলাম। বাংলাদেশের সবচেয়ে বেশি ফাঁসি দিয়েছে শাহজাহান নামে একজন জল্লাদ। তো তো উনার বায়োগ্রাফিতে আমি পড়ছি, উনি একজনের কথা লিখেছে, আমি ওনার নাম বলতে চাচ্ছি না, ঠিক আছে বলেই দিই। কর্নেল তাহের। কর্নেল তাহেরের ফাঁসির সময় উনি আহ, মানে ওনার কাছে মনে হয়েছে সবচেয়ে কষ্ট কর্নেল তাহের কম পাইছে। কেন কম পাইছে? কর্নেল তাহের বলে মানে ফাঁসির মঞ্চে নেওয়ার আগ থেকেই হাসতেছিল, নর্মাল বিহেভ করছিল, যে উম, সে যে তাকে মৃত্যুবরণ করতে হবে এটা তার চাকরি করে নাই। এবং উনি নিজেই পরে লিখেছে বায়োগ্রাফিতে যে এরকম হাসি খুশি মনে উম, যারা ফাঁসির মঞ্চে যায় তাদের মৃত্যুটা খুব সহজ হয়। এটা শাহজাহান সাহেবের বায়োগ্রাফিতে লেখা। তো আমার পরে মনে হচ্ছে যে ফাঁসির মঞ্চ আর পরীক্ষার হল, এই দুটাতে যারা হাসতে হাসতে যাবে তাদের পরীক্ষার হলে যে যাবে তার পরীক্ষা ভালো হবে, আর ফাঁসির মঞ্চে যে যাবে ফাঁসিটা খুব সহজ উপায়ে তার মৃত্যুটা হবে। তো এই দুটো জায়গায় সবাই হাসতে হাসতে যাওয়া উচিত। জি স্যার। ঠিক আছে। জি ইনশাল্লাহ। স্যার। হ্যাঁ, ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।